পেশেন্ট কেয়ার ইন্ডিকেটরের মধ্যে এভারেজ কনসালটেশন টাইম, এভারেজ ডিসপেন্সিং টাইম, এগুলো যদি এক্সামে আসে তাহলে আপনারা এইভাবেই লিখবেন যে পারপাস কি, প্রি রিকুইজিট কি, ক্যালকুলেশন কিভাবে করতে হয়, এবং যে কোনো একটা এক্সাম্পল দিয়ে লিখবেন। যে কোনো একটা দুইটা এক্সামে মেনশন করে দিবে যে briefly mention বা briefly describe about percentage of drug actually dispensed or briefly describe about percentage of drug adequacy level, যে কোনো একটা বা দুইটা দিবে। ধরুন যদি 5 মার্কস থাকে দুইটা দিল 2.5 করে, তাহলে পারপাস, প্রিরিকুইজিট, ক্যালকুলেশন, এক্সাম্পল এইভাবে লিখবেন। আচ্ছা, কে জয়েন করে বারবার? এখন আমরা এই পর্যন্ত লাস্ট ক্লাসে পড়েছিলাম, এটা ছিল হচ্ছে পার্সেন্টেজ পেশেন্ট নলেজ অফ কারেক্ট ডোজেস, এটা হচ্ছে 10 নাম্বার ছিল। 10 নাম্বার মানে হচ্ছে আমাদের নাম্বারিংটা করেছি যে প্রথম প্রেসক্রাইবিং ইন্ডিকেটরে আমাদের এরকম কয়টা ছিল, 5টা ছিল, আর পেশেন্ট কেয়ার ইন্ডিকেটরে 5টা, তাহলে এটা 6 নাম্বার থেকে শুরু, 6, 7, 8, 9, 10 এরকম ছিল। এখন আমাদের কিছু এটার সাথে কিছু রিলেভেন্ট কিছু টাস্ক আছে যেগুলো যেগুলো দরকার এই ডাটাগুলোকে নিয়ে আসার জন্য। বলেছে যে ইন এ সিম্পল ড্রাগ ইউজ ইন্ডিকেটর স্টাডি the adequacy of patient care is measured by observing a sample of patient encounter as they normally occur and by interviewing patient as they leave the facility. In addition to those described for the prescribing indicator, the following tasks are required to measure the patient care indicator. তাহলে কি বলেছে যে আমি যদি এই ইন্ডিকেটরগুলো যে আমরা কিছু প্রি রিকুইজিট আছে কিভাবে ক্যালকুলেশন করব, এগুলো করার জন্য আমাদের একটা ফ্যাসিলিটিতে পেশেন্টের সাথে যে এনকাউন্টার হচ্ছে বা কি বলে পেশেন্টের সাথে ফিজিশিয়ানের যে এনকাউন্টার হচ্ছে সেটাকে মেজার করার জন্য আমাদেরকে যখন পেশেন্ট ঢুকবে ডক্টরের কাছে এবং যখন তারা সেই ফ্যাসিলিটি থেকে বেরোবে, ফ্যাসিলিটি মানে শুধু ডক্টরের চেম্বার থেকে বেরোচ্ছে তা না, কারণ প্রথমে আপনি একটা হসপিটালে গেল, প্রথমে সে অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নেওয়া থাকলো বা গিয়ে সে ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট নিল, এরপর সে ডক্টরের কাছে তার রেজিস্ট্রেশন করলো বা এরপর ডক্টরের চেম্বারে গেল, যাওয়ার পর সে একটা প্রেসক্রিপশন পেলো এবং সে অ্যাডভাইস পেলো, এরপর সে মেডিসিন কিনলো, এরপর সে আরো কিছু টেস্ট করে এবং পরবর্তী কবে আসবে সেগুলো নিয়ে সে বেরোয় গেল। এই যে টোটাল প্রসিডিউরটা, এই প্রসিডিউরটার জন্য একটা পুরো সেটআপ থাকতে হবে। সেটআপটা না থাকলে আমরা এই এতগুলো যে ইন্ডিকেটর বা প্যারামিটার যে আমরা মেজার করতে চাচ্ছি সেগুলোকে মেজার করতে আমরা পারবো না। আমাদেরকে একটা, যেমন আমরা কোনো ল্যাবে কাজ করতে গেলে ল্যাবের যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলোকে আমরা বাসায় বা অন্য কোনো জায়গায় করতে পারি না, আমাদের ওই নির্দিষ্ট একটা সেটআপ নিয়ে আমাদের কাজটা করতে হয়। সেজন্য এই ইন্ডিকেটরগুলোকে মেজার করতে গেলে আমাদের হসপিটালের একটা পুরো কমপ্লিট সেটআপ লাগবে। এখানে বলেছে যে ডিজাইন এ প্রসিডিউর ফর কালেক্টিং প্রসপেক্টিভ ডাটা, যেটা আমরা বলছিলাম যে দুই রকমের ডাটার কথা আমরা বলেছিলাম, একটা হচ্ছে প্রসপেক্টিভ, একটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ। রেট্রোস্পেক্টিভ ডাটা যেটা হসপিটালের রেকর্ডে অলরেডি থাকে, সেটা 10 বছর হতে পারে, 15 বছর, 100 বছর পর্যন্ত হতে পারে যদি অনেক পুরনো হসপিটাল হয়। তো যেহেতু কম্পিউটার সিস্টেম, এটা তো বেশি দিন না, ধরুন আমরা মোটামুটি বলি যে 20 থেকে 25 বছরের ডাটা হসপিটালগুলোর কাছে আছে। কিন্তু সেটা যদি না হয়, যে আমি প্রসপেক্টিভ ডাটা কালেক্ট করতে চাই, যে আমি আমার পেশেন্ট এখন যাবে তার কাছ থেকে ডিরেক্ট ইন্টারভিউ করে আমরা ডাটা নিতে পারবো, সেটাকে বলা হচ্ছে প্রসপেক্টিভ ডাটা। সেজন্য একটা প্রসিডিউর আমাদেরকে ডিজাইন করতে হবে। ডিজাইনটা কি? Because patient care encounter are always sampled prospectively, it is necessary to arrange for patient observation and interview. তাহলে পেশেন্টকে অবজার্ভ করতে হবে এবং তাকে আমাদের ইন্টারভিউ নিতে হবে। Since patient flow can be organized in many different way, attention should be given to the methods of data collection before the study begins. আমাদের আগে থেকেই একটা কোশ্চেনিয়ার রেডি করে রাখতে হবে যে আমি কোন ধরনের পেশেন্টকে ইন্টারভিউ নেব এবং তারা মানে কি টাইপের ডিজিজ দ্বারা আক্রান্ত হতে চান। ধরেন আমি কোনো নেফ্রোলজি ওয়ার্ডে যাব, তাহলে আমাদের কিডনি রিলেটেড একটা কোশ্চেনিয়ার আমাদের রেডি করতে হবে, বা আমি যদি গাইনি ওয়ার্ডে যাই তাহলে আমাদের গাইনি রিলেটেড কোশ্চেনিয়ার রেডি করতে হবে। সেটা আগে থেকে আমাদের ওরকম একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। তারা কি টাইপের মেডিসিন এখানে নর্মালি প্রেসক্রাইব করে ডক্টররা, কি কি টেস্ট দেয় সেগুলো আমাদের আগে থেকে জানতে হবে। The methods should be reasonably consistent in all facility and should not influence the routine process of patient care. তাহলে ধরেন আমি যদি ধরেন সাপোজ একটা নেফ্রোলজি বা কার্ডিয়াক ইউনিটে গেলাম, তাহলে আমি কোন মেথডে
তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করবো, এটা মোটামুটি কনসিস্টেন্ট থাকবে সবগুলো ফেসিলিটি। সেটা যে প্রাইভেট হসপিটাল বা পাবলিক হসপিটাল বা আমাদের গভর্নমেন্ট হসপিটালের মধ্যে খুব বেশি পার্থক্য হবে তা না। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে ডাটাটা কালেকশন করছি এটা কিন্তু যাতে করে হসপিটালে যে যেটা কি বলে রুটিন যে কাজগুলো হয়, ডক্টর দেখে, তারপর হচ্ছে টেস্ট করছে, ওষুধ নিচ্ছে, এগুলোকে যাতে হ্যাম্পার না করে, রুটিন প্রসেসটাকে হ্যাম্পার না করে রুটিন প্রসেস চলবে এবং এর মাঝখান থেকে আমরা তাকে ডাটা কালেকশন করে নিয়ে আসবো। আমরা যদি পেশেন্টকে অতিরিক্ত বিরক্ত করি, বারবার কোশ্চেন করতে থাকি, তাহলে সে কিন্তু মানে কোঅপারেট করবে না। কারণ পেশেন্টরা হসপিটালে যায় কিন্তু কোনো মানে খুব বেশি কোনো প্লিজেন্ট ওয়েতে যায় না, তারা একটা নির্দিষ্ট প্রবলেমে পড়েই যায়। অর্থাৎ তাদেরকে কনসিডার করেই আমাদের ইনফরমেশন নিয়ে আসতে হবে। অবজার্ভিং পেশেন্ট কেয়ার ইন এ ফিউ ফেসিলিটি বিফোর দ্য স্টার্ট অফ দ্য স্টাডি ইজ ইউজুয়ালি সাফিসিয়েন্ট টু ডিজাইন অ্যান্ড ইফিসিয়েন্ট ডাটা কালেকশন প্রসেস। এবং আমরা ধরেন আমরা একটা বড় হসপিটালে গেলাম যেখানে আমাদের 500 পেশেন্ট আছে, তো সেই 500 পেশেন্টের ডাটা কালেক্ট করার আগে আমরা যদি ছোট একটা মানে হেলথ কমপ্লেক্সে যদি আমরা 10টা পেশেন্টের ডাটা আগে কালেক্ট করতে পারি, তাহলে সেটার জন্য সেটা আমাদের জন্য একটা প্র্যাকটিস হবে, একটা পাইলট স্টাডি হবে। সেটা করলে আমাদের পরবর্তীতে লার্জ স্কেলে ডাটা কালেকশন করাটা বা পেশেন্ট কেয়ার কে অবজার্ভ করাটা আরো ইজি হবে। Procedure must be developed for measuring the consultation and dispensing time and for intercepting and interviewing patient after they have received their medication, because such interview may disrupt the patient flow and even be a little threatening to health worker. Interview should ideally be held away from the main clinic area. এখন আপনি ডক্টরের সাথে ডক্টর পেশেন্টকে দেখছে, কারণ এমন সময় যদি আপনি আপনার ওখানে গিয়ে আপনি কোশ্চেন করা শুরু করেন, তাহলে সেটা ডক্টরও অনেকটাই হবে, কারণ ডক্টরের যে সে যে মনোযোগ দিয়ে বা অ্যাটেনশন দিয়ে সে এটাকে প্রেসক্রাইব করছে, পেশেন্টের কন্ডিশন অ্যাসেস করছে, এতে প্রবলেম হবে এবং পেশেন্টও বিরক্ত হবে। অতএব এমন ভাবে আমাদের এটা করতে হবে যাতে করে আমাদের মেইন যে ক্লিনিক এরিয়া তার থেকে একটু আলাদা করে আমাদের ইন্টারভিউটা নিতে হবে, যাতে করে ওভারঅল যে হেলথ কেয়ার সেটা যাতে হ্যাম্পার্ড না হয়। It is not necessary to measure consulting and dispensing time and do the interviews all with the same patient, and particularly if the investigating team is not structured to do this efficiently. এবং আপনাকে অবশ্যই এমন মানুষকেই পাঠাতে হবে যারা খুবই ইফিশিয়েন্ট এবং যারা কম সময়ে কম মানে প্রবলেম ক্রিয়েট করে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারে, এরকম পার্সনকে আমাদের এমপ্লয় করতে হবে। However, measuring all the indicator for the same patient would give a better sense of the total service individual patient are receiving. It is recommended to start the observation in the middle of a clinic day. তাহলে আমাদের সকাল 8টা থেকে শুরু হলো, বিকাল 5টা পর্যন্ত আমরা মোটামুটি 10টা বা 11টা বা 12টার দিকে আমরা এটা শুরু করতে পারি, যাতে মোটামুটি সকালের দিকে অনেক সময় রাশ থাকে, আবার একটু বিকালের দিকে আবার একটু রাশ হয়, দুপুরের দিকে একটু রাশ যদি কম থাকে, তাহলে সেই সময় আমরা আমাদের ইন্টারভিউটা শুরু করে দিব। This helps to ensure that the results are not overly influenced by the rush to see patient at the beginning or end of a clinic session, or by freshness or fatigue of the health worker. তাহলে আমাদেরকে যাতে এই বায়াসটা না থাকে, সকালবেলা ওয়ার্কাররা খুব ফ্রেশ থাকে, তারা নতুন কাজ শুরু করতে আসছে, তাহলে সেটা একরকমের কি বলে রেসপন্স হতে পারে। আবার বিকালের দিকে তাদের যাওয়ার একটা তারা থাকে, সেই ক্ষেত্রে আরেক ধরনের রেসপন্স হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মাঝামাঝি করবো যাতে করে আমরা মোটামুটি আনবায়াসড একটা রেজাল্ট পেতে পারি। এরপর চলে আসি আমরা যে স্পেসিফাই হাউ কনসালটেশন এন্ড ডিসপেন্সিং টাইম উইল বি মেজার্ড। আপনি কনসালটেশন টাইম এবং ডিসপেন্সিং টাইমটা মেজার করবেন কিভাবে? আপনি কি গিয়ে বসে স্টপ ওয়াচ চালু করবেন যে ডাক্তার কখন থেকে তার সঙ্গে কথা বলা শুরু করলো, কখন শেষ করলো, না কিভাবে করবেন? এটা আমরা এখানে দেখব। It is necessary to develop a consistent method for observing the beginning and end of consultation and dispensing encounter. To reduce the variation in time that occur with different patients, it is recommended that the patient care process be timed for at least 30 individual encounter. তাহলে আমাদের মোটামুটি যাতে এটাকে আমি একটা মানে কনসিস্টেন্ট বা আনবায়াস রাখতে পারি, তাহলে আমি মোটামুটি তার 30টা ইন্ডিভিজুয়াল এনকাউন্টারকে আমি রেকর্ড করব। If there are fewer than 30 patient encounter per day in a particular facility, all encounter should be included. কিন্তু আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে 30 জন রোগী আসে না, তাহলে সেই ক্ষেত্রে যদি 20 জন আসে, যারা যতজন আসে ততজনেরটাই আপনাকে রেকর্ড করতে হবে।
Based on an understanding of the patient flow at health facility, the procedure to record the times of clinical consultation and dispensing should be specified in advance. The basic procedure should be to record beginning and ending time for individual consultation. তাহলে বেসিক প্রসিডিউরটা কি, যখন শুরু হবে সেটাকে রেকর্ড করা এবং যখন কনসালটেশন শেষ হবে, ডক্টরের সঙ্গে কথা বলা শেষ হবে, সেটাকে রেকর্ড করা। If patients are seen one by one in a consultation room, this would mean measuring the time between entering and leaving the room. তাহলে আপনি বাইরে দাঁড়িয়ে থাকলেন, একজন পেশেন্ট ঢুকলো, তখন আপনি শুরু করলেন যে হ্যাঁ সে 5:25 মিনিটে ঢুকলো, যখন সে বেরোলো ধরুন 5:35, 10 মিনিট সে, এভাবে আপনি লিখে রাখলেন। In some setting, multiple patients are seen by multiple provider in a single consultation room and patient may even queue within the consultation room itself. এটা বড় বড় হসপিটালগুলোতে হয়, যেখানে আপনার যে একজন যে ডক্টর থাকে তার আন্ডারে 3-4 জন মানে জুনিয়র ডক্টরও থাকে। তখন কি হয়, আপনার ডিরেক্ট কিন্তু সিনিয়র ডক্টর পেশেন্টকে দেখে না। 3-4 জন পেশেন্টকে একটা ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় 3-4টা টেবিল আছে, সেখানে 3-4 জন পেশেন্টকে একসাথে ঢুকায় এবং 3-4 জন জুনিয়র ডক্টর তারা তার হিস্ট্রি নিয়ে মোটামুটি একটা ডায়াগনোসিস করে। করার পরে যে সিনিয়র ডক্টর থাকে সে কি করে, প্রতিটা জুনিয়র ডক্টরের কাছে যায়, গিয়ে দেখে যে কি, জুনিয়র ডক্টর তখন একটা ব্রিফ দেয় যে আমার এই পেশেন্টের কন্ডিশন এরকম, তখন সিনিয়র ডক্টর আপনাকে একটা ডিসিশন দেয় এবং তখন সেটা ওকে হয়। তাহলে তখন আপনি মেজারটা কিভাবে করবেন? যদি আপনি ইন্ডিভিজুয়াল পেশেন্ট যেত তাহলে আপনি বলতেন যে না এতটা সময় গেছে। এখন আপনার 4টা পেশেন্ট একসাথে ঢুকেছে, তাহলে 4টা পেশেন্টের কনসালটেশন টাইম আপনি কিভাবে মেজার করবেন? তখন এটা বলা হয়েছে যে ইন দিস সিচুয়েশন it will be necessary to be in the room to observe the time when individual consultation actually begin and end. তখন আপনি বাইরে বসে থাকলে হবে না। বাইরে বসে থাকলে তো আপনি বুঝবেন না যে ওই 4 জন যে ঢুকেছে 4 জনের কখন কাটটা শুরু হলো, কখন কাটটা শেষ হলো। তখন আপনাকে ওই রুমের মধ্যে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে যে আপনাকে অবজার্ভ করতে হবে যে 4 জন হয়তো কেউ 5 মিনিট আগে শুরু করলো, কেউ 5 মিনিট পরে শুরু করলো, কারণ হয়তো সবাই একই সাথে শুরু করলো, কারণ জুনিয়র ডাক্তাররা ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু সিনিয়র ডাক্তার তো আর একজন। সিনিয়র ডাক্তার কিন্তু মানে একজন একজন করে বিভিন্ন পেশেন্টের কাছে যাবে, তখন কিন্তু একজনের হয়তো কনসালটেশন টাইমটা কম হবে, আবার আরেকজনের কনসালটেশন টাইমটা অনেক বেশি হবে। একজন হয়তো 10 মিনিট, আরেকজন আধা ঘন্টা লাগতে পারে, কারণ তার হয়তো 3 জনকে শেষ করে তার কাছে গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভিতরে ঢুকে এটাকে রেকর্ড করতে হবে। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আমাদের দেশে অনেক সময় আমরা সিনিয়র ডাক্তারদের কাছে ডিরেক্ট চলে যাই। আবার অনেক সময় হতে পারে যারা প্রাইভেট পেশেন্ট থাকে, কিছু হসপিটালে 2টা ক্যাটাগরি থাকে, জেনারেল পেশেন্ট, প্রাইভেট পেশেন্ট। কোনো হসপিটালে প্রাইভেট পেশেন্টের ক্ষেত্রে যারা তাদের একটু ভিজিট বেশি দিতে হয়, তারা ডিরেক্ট সিনিয়র ডাক্তারের কাছে চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনি একদম আগের মতো আপনি মেজার করতে পারবেন। আর যদি জেনারেল পেশেন্ট হয় তাহলে আপনার আগে যারা ওই টিমের ডক্টর থাকে, যারা জুনিয়র ডক্টর, তাদের কাছে যায় এবং তারা পরবর্তীতে সিনিয়র ডক্টরের সঙ্গে কনসাল্ট করে একটা প্রেসক্রিপশন দেয়। তাহলে সেই ক্ষেত্রে আপনার দুইভাবে মেজার করতে হবে। A similar procedure should be used in the dispensing area when the beginning and ending time of patient interaction with dispenser should be recorded. এটা গেল, আগেরটা ছিল ক্লিনিশিয়ানের সাথে, আর যখন ফার্মাসিস্টের কাছে আসবে তখন সেই ক্ষেত্রে আপনার একইভাবে ডিসপেন্সিং টাইমটাকে মেজার করতে হবে। Here the encounter time refers to the period from when a patient approaches the dispensary window to receive his or her drugs to when the patient leaves the window. The waiting time before the patient hands the prescription is not to be filled, is not counted. তাহলে যখন সে মাত্র প্রেসক্রিপশনটা দিবে বা প্রেসক্রিপশন কাউন্টারের মধ্যে যাবে তখন থেকে টাইমটা শুরু হবে। সে যদি ফার্মেসিতে অনেকক্ষণ ধরে বসে থাকে, মানে আসল কাজ শুরু হয় নাই, সেটাকে আমি কাউন্ট করতে পারবো না। এরপর হচ্ছে আইডেন্টিফাই দ্য সোর্সেস অফ ডাটা টু কম্পেয়ার প্রেসক্রাইব এন্ড ডিসপেন্স ড্রাগ। এটা একটা জিনিস। এটা কি, আমরা কিছু সোর্সকে আইডেন্টিফাই করব যাতে করে আমরা যে পরিমাণ ড্রাগ প্রেসক্রাইব হলো এবং কি পরিমাণ ড্রাগ ডিসপেন্স হলো সেটাকে আমরা মেজার করতে পারি। প্রেসক্রিপশন ড্রাগ দিয়েছে আর আপনি কেনার সময় 5টা কিনলেন, তাহলে আপনাকে এটা কম্পেয়ার করতে হবে, আসলে সবগুলো হয়তো সে কিনে নাই। নট অল প্রেসক্রাইব ড্রাগস আর অ্যাকচুয়ালি ডিসপেন্সড এট দ্য হেলথ ফ্যাসিলিটি। এটা বিভিন্ন কারণে হতে পারে। দিস মে হ্যাপেন বিকজ ড্রাগস হুইচ আর ইউজুয়ালি অ্যাভেলেবল আর আউট অফ স্টক, or when drugs are intentionally prescribed to be purchased in the private sector. অনেক সময় কোনো ডক্টর প্রেসক্রিপশন লিখে দিল, সেটা আপনি ফার্মেসিতে গিয়ে দেখলেন যে এটা আউট অফ স্টক, আসলে নাই, অনেকদিন পরে আসবে। বা এরকম হতে পারে যে কিছু ড্রাগ আপনার বাড়িতে অলরেডি আছে, আপনি জন্য এখন কিনবেন না। Measuring the degree to which drugs must be obtained outside the health facility provides some indication
about the reliability of drug supply as well as how prescribing choices match the range of pharmaceutical available in this system. আবার এরকমও হতে পারে, ধরেন আপনি হসপিটালের এখান থেকে আপনি ওষুধ কিনলেন, কোনো রকম ডিসকাউন্ট আপনাকে দিচ্ছে না, কিন্তু আপনার অন্য কোনো একটা ভালো ফার্মেসিতে গেলেন আপনার বাসার কাছাকাছি, সেখানে আপনাকে 10% আর 7% ডিসকাউন্ট দেয়। তাহলে আপনি কি করবেন? আমি প্রেসক্রিপশনটা নিয়ে নিলাম, অনেক সময় প্রেসক্রিপশন ডক্টরটা দেয় না, ফার্মেসি থেকে নিতে হবে। প্রেসক্রিপশনটা নিলেন ফার্মেসি থেকে, নিয়ে বললেন যে আমি এখন কিনবো না, আমি আমার এখান থেকে কিনবো, এটাও হতে পারে। তাহলে আপনার কিন্তু এখানে যে সার্ভে করতেছে যে কি পরিমাণ ড্রাগ প্রেসক্রাইব হয়েছে এবং কি পরিমাণ ড্রাগ ডিসপেন্স হয়েছে, সেখানে কিন্তু একটা বড় গ্যাপ থাকবে। ইনফরমেশন অন ড্রাগ প্রেসক্রাইব ইজ ইউজুয়ালি except when drugs are actually dispensed by the prescriber. The identity of drug prescribed is a key measure of therapeutic choice. In many settings, information about drugs dispensed is also available from pharmacy record or as additional notes on the prescription form. Drug dispense can also be determined by examining the product the patient has actually received. যখন আপনি কোনো ওষুধ কিনবেন তাহলে সেটা অবশ্যই ফার্মেসির যে ইলেকট্রনিক রেকর্ড সেখানে চলে যাবে। If both types of informations are available, investigator need instruction on how to score the comparison between the prescribed and the dispensed drug. A confusing situation occurs when the drug dispensed is the one prescribed but in a quantity different from the prescription. The disparity may be due to the low stocks or to an institutional policy limiting the amount dispensed. In this situation, the drug should be counted as if it had been dispensed as indicated with a special note on the record form. ধরেন সাপোজ আপনাকে 1 মাসের ওষুধ ডক্টর লিখে দিছে বা কন্টিনিউ চলবে এরকম লিখে দিছে, কিন্তু হসপিটাল থেকে আপনাকে 7 দিনের ওষুধ দিল, তাহলে আপনাকে একটা প্রবলেম হবে। সেই ক্ষেত্রে অনেক সময় ফার্মাসিস্টরা একটা স্পেশাল নোট লিখে দিতে পারে যে তাকে এতদিন ওষুধ দেওয়া হলো, পরবর্তীতে আবার তাকে দেওয়া হবে, এরকম বলে দিতে পারে। পরেরটা হচ্ছে ডিফাইন ক্রাইটেরিয়া ফর এডুকেট পেশেন্ট নলেজ অ্যাবাউট মেডিকেশন। আমাদের পেশেন্টের নলেজ আছে কিনা সেটাকে আমি কিভাবে মেজার করব? At some point during the examination or dispensing process, details about the medication type should be explained to the patient. কি কি মেডিসিন দেওয়া হলো পেশেন্টকে অনেক সময় বলতে হয়, অনেক সময় বলা লাগে না, বা বললে অনেক সময় পেশেন্ট বিভ্রাম বলে যে সবগুলোই খাবেন। আর অনেক সময় কোনো কোনো পেশেন্টকে বলতে হয় যে এটা অ্যান্টিবায়োটিক, এটা এটা কোনো পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর গ্যাস্ট্রিকের ওষুধ, বা এটা আপনার পেন কিলার, বা এটা এভাবে বলে দিতে হয়। Ideally, this explication includes the reason why the medication is being given, কেন ওষুধটা দেওয়া হচ্ছে, how each drug should be used, as well as information about precaution and possible side effect. Because most of the factors are difficult to measure, patients should only be evaluated on their knowledge of when and in what quantity each drug should be taken. This should be evaluated for each medication actually dispensed to the patient. Failure to know either of these 2 points about any of the drugs dispensed should result in patient knowledge being scored as inadequate. যদি এরকম না জানা হয় তাহলে কি হবে? পেশেন্টের নলেজটা কম বা inadequate বলা হবে। অনেক যারা এতটা শিক্ষিত না তারাও কিন্তু বলতে পারে যে আমি এই ওষুধগুলো খাই, এইটা এই ওষুধ এটা বলতে পারে, মোটামুটি ধারণা আছে, তাহলে তাদের নলেজটা হচ্ছে এডুকেট। তাকে যে একদম যে কোনো মেডিসিনের মেকানিজম অফ অ্যাকশন, তারপর হচ্ছে সাইড ইফেক্ট, থেরাপিউটিক প্রপার্টি সব জানতে হবে এরকম কিছুর কথা না, কিন্তু কোনটা কোন ওষুধ, এটা ডায়াবেটিসের, এটা ব্লাড প্রেশারের, এটা ব্যথার, এটা ঘুমের, এগুলো মোটামুটি জানলেই তার স্কোরটাকে আমরা অ্যাডিকুয়েট বলতে পারবো। টু রিলায়েবলি ইভ্যালুয়েট দ্য correctness of patient response about when they are to take the drugs, clear guidelines should be developed about common dosage regimen. For example, is 3 times per day identical to morning, noon and night, or to after every meal? Is 6 pills per day? এভাবে লিখে দিতে হবে যে আমি দিনে 3 বার খাবে, বা কখন কখন খাবে, 1+1+1 এভাবে লিখে দিই আমরা, বা 1+0+0 মানে সকালে খাবে, 0+0+1 মানে রাতে খাবে, এরকম বলে দিতে হবে। যদি দুইটা পিল যদি একসাথে খেতে হয় তাহলে ওইভাবে বলতে হবে 2 pills 3 times a day, 3 বেলা খাবে, 2টো করে ওষুধ খাবে। গাইডলাইন ফর অ্যাকসেপ্টেবল রেসপন্স শুড বি ডেভেলপ এন্ড টট ডিউরিং দ্য ট্রেনিং অফ ডাটা কালেক্টর। এবং যারা ডাটা কালেকশন করবে তাদেরকে ঠিকমতো গাইডলাইন সম্পর্কে ভালো মতো ট্রেনিং দিতে হবে, যাতে করে তারা ঠিকমতো ডাটাকে কালেকশন করে নিয়ে আসতে পারে। ডেসক্রাইব প্রসিডিউর ফর ইভ্যালুয়েটিং পেশেন্ট নলেজ।
Patient knowledge can be evaluated when the prescribed dosage has been recorded on the drug packages, on a prescription form written by a patient or a patient health medical record. তাহলে কি বলেছে যে patient knowledge কে আমরা কিভাবে ইভ্যালুয়েট করতে পারি? If the necessary data, the drug name, when to be taken and what quantity are available in written form, the knowledge of the patient can be evaluated against this record. ধরেন আপনার প্রেসক্রিপশনে লেখা আছে যে ড্রাগের নাম, তারপর হচ্ছে কখন খাবে এবং কত কি কোয়ান্টিটিতে খাবে, কয়টা করে খাবে, এটা যদি লেখা থাকে তাহলে পেশেন্টকে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন ওষুধের নাম জানেন, বললো হ্যাঁ নাম জানে, তারপর কখন খান, কয়টা করে খান, যদি সে বলতে পারে তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ সেটা দেখে যে পেশেন্টের আসলে নলেজ আছে। Even if data on the drug doses are not recorded, it may still be possible to evaluate patient's knowledge. এটা না থাকলেও সম্ভব ইভালুয়েট করা। কিভাবে? The method for doing so depends on the level of pharmaceutical knowledge of the investigator. যাকে আপনি ডাটা কালেকশন করতে পাঠাচ্ছেন সে কি ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের নাকি সে অন্য ব্যাকগ্রাউন্ডে, সেটা ডিপেন্ড করবে। যদি সে ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে সে অনেকভাবেই ডাটাকে সুন্দর করে কালেক্ট করে নিয়ে আসতে পারবে। If the data are collected by pharmacist or other health worker familiar with drug name or doses, it is possible for them to evaluate the adequacy of patient knowledge directly and simply record each patient interviewed as having adequate knowledge or not. In this case, consistency can be assured by review of the proper doses of major medication during the training of data collector, who should also be provided with a summary list for use in the field. তাহলে তাকে আগে থেকে ঠিকমতো একটা ট্রেনিং দিতে হবে। It might be useful to supply them with example of the most common drugs supplied to health facility for easy recognition. তাহলে তাকে কি করতে পারে যে যেসব ড্রাগ নরমালি ওই হেলথ ফেসিলিটি ইউজ করা হয় কমন ড্রাগগুলো, সেই কমন ড্রাগগুলোর একটা সাপ্লাই দেওয়া যেতে পারে যে এই ড্রাগগুলো, এটা হচ্ছে একটা গ্যাস্ট্রিকের ওষুধ, এটা একটা ক্রিমির ওষুধ, এটা একটা জ্বরের ওষুধ, এরকম বিভিন্ন ওষুধ দিয়ে তাকে ফ্যামিলিয়ার করা যেতে পারে যদি সে নন ফার্মাসিস্ট হয় বা নন হেলথ কেয়ার রিলেটেড পার্সন হয়। আর যদি তার সম্পর্কে এই সম্পর্কে নলেজ থাকে তাহলে তার এগুলো দরকার নেই। If data collectors are less experienced, it may be more reliable to have them record the name of each drug and the patient knowledge about it during the interview and have this record evaluated by experienced coder. এখন আপনি এরকম মানুষকে পাঠালেন যে এত এক্সপিরিয়েন্স আছে, তাহলে তাকে কি বলবেন? তাকে বলবেন যে আপনি যে তাদের প্রেসক্রিপশনটা দেখেছেন সেটা ছবি তুলে নিয়ে আসেন বা কোনোভাবে সেটা কপিটাকে কালেক্ট করেন, যাতে করে আপনি এটাকে যখন নিয়ে আসবেন আমাদের কাছে তখন আমরা দেখে এটাকে কনফার্ম করতে পারবো যে আপনি ঠিক ডাটাটাকে নিচ্ছেন, যাতে করে কোনো রকম প্রবলেম না হয়। For each oral and topical drug prescribed to the patient, the data collector should record the drug name, strength, quantity, and the patient explanation of how and when the drug is to be taken. এই ইনফরমেশন গুলো অবশ্যই আমাদেরকে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে গ্রুপ 3 হচ্ছে গ্রুপ 2টা আমরা গ্রুপ 2 এর যে 5টা ক্যাটাগরি ছিল এর মধ্যে কিছু ব্যাখ্যা করলাম যে আসলে আমরা ডাটাগুলো কিভাবে কালেক্ট করতে পারি এবং কিভাবে করলে আমরা এই 5টা ইন্ডিকেটরকে ঠিকমতো মেজার করতে পারবো। এরপর হচ্ছে গ্রুপ 3 হচ্ছে ফেসিলিটি ইন্ডিকেটর। নাম্বার 1 ছিল গ্রুপ 1 ছিল প্রেসক্রাইবিং ইন্ডিকেটর, গ্রুপ 2 ছিল পেশেন্ট কেয়ার ইন্ডিকেটর আর গ্রুপ 3 হচ্ছে হেলথ ফেসিলিটি ইন্ডিকেটর। The ability to prescribe drug rationally is influenced by many features of the working environment. Two particularly important components are an adequate supply of essential drug and access to unbiased information about this drug. Without this, it is difficult for health personnel to function effectively. তাহলে দুইটা কি বললো, একটা হচ্ছে আপনার এসেনশিয়াল ড্রাগের সাপ্লাই থাকতে হবে প্রচুর পরিমাণে, আপনি গিয়ে দেখলেন যে সাপ্লাই নাই তাহলে হবে না। আর একটা হচ্ছে এটার একটা এই মেডিসিনগুলো সম্পর্কে, এসেনশিয়াল মেডিসিন সম্পর্কে আপনার একটা ভালো ইনফরমেশন থাকতে হবে। এটা ছাড়া আপনি হেলথ ফেসিলিটি ইন্ডিকেটরকে আপনি এনশিওর করতে পারবেন না। ডাটা ফর দ্য হেলথ ফেসিলিটি ইন্ডিকেটর ক্যান বি রেকর্ডেড অন দ্য ফেসিলিটি সামারি ফর্ম। The same form can be used to record information on the data collection process at each health facility, such as the names of the primary contact people at the facility, whether retrospective or prospective data were collected, how many cases were recorded for the prescribing and patient care indicator, and any problem that occurred during the visit. তাহলে আমরা চলে আসছি 11 নাম্বার এবং 12 নাম্বার। 11 নাম্বার 12 নাম্বার হচ্ছে আমাদের যে আগের যে 5টা 5টা 10টা ছিল, প্রেসক্রাইবিং এ 5টা আর পেশেন্ট কেয়ারে 5টা 10টা, এজন্য আমাদের নাম্বারিংটা হচ্ছে 11 এবং 12। 11টা কি বলা হয়েছে? অ্যাভেইলেবিলিটি অফ কপি অফ এসেনশিয়াল ড্রাগ লিস্ট অর ফর্মুলারি। যে কোনো একটা হসপিটালে
এসেনশিয়াল ড্রাগের লিস্ট আছে কিনা বা ফর্মুলারি আছে কিনা। বাংলাদেশে যেমন আছে বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি BDNF, বাংলাদেশে এসেনশিয়াল ড্রাগ লিস্টটা কিছুদিন পরপরই আপডেট হয়। এটা পারপাসটাকে আমরা একইভাবে আগের মতো করে লিখবো। পারপাসটা কি? টু ইন্ডিকেট দ্য এক্সটেন্ট টু হুইচ copies of the national essential drug list or local formulary are available at health facility. তাহলে আপনাকে আগেই মেজার করতে হবে। পারপাসটা হচ্ছে যে একটা হেলথ ফ্যাসিলিটিতে আপনার অ্যাভেলেবল ন্যাশনাল ড্রাগ লিস্টের কপি আছে কিনা, মানে BDNF বা যে লিস্টটা আছে কিনা। এটা প্রিরিকুইজিট হচ্ছে এ ন্যাশনাল এসেনশিয়াল ড্রাগ লিস্ট or a local formulary must exist for the level of care. If not, the indicator would always be scored no. তাহলে যদি আপনার না থাকে তাহলে আপনাকে এটা ইন্ডিকেটর করতে হবে যে হ্যাঁ এখানে কোনো এসেনশিয়াল ড্রাগ লিস্টের কপি নাই। আর যদি থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে। ক্যালকুলেশন কিভাবে করব? ইয়েস অর নো পার ফ্যাসিলিটি। ধরেন আপনি 100টা ফ্যাসিলিটি করলেন, 50টার মধ্যে আছে আর 50টার মধ্যে নাই, তাহলে আপনি 50টা ইয়েস আর বাকি 50টা নো এভাবে লিখে দেবেন যে তার মধ্যে এসেনশিয়াল ড্রাগ লিস্টের কপি নাই। এক্সাম্পল কি? ইন কান্ট্রি এ অনলি 28% অফ হেলথ ফ্যাসিলিটি had a copy of the national list of essential drug. তাহলে একটা কান্ট্রি এ ধরলাম, যে কোনো একটা কান্ট্রিতে বলছে 100টা হেলথ ফ্যাসিলিটির মধ্যে 28টার মধ্যে ন্যাশনাল এসেনশিয়াল ড্রাগের লিস্ট আছে, বাকিগুলোতে এই লিস্ট নাই। নাম্বার 12 হচ্ছে অ্যাভেবিলিটি অফ কি ড্রাগ। শুধুমাত্র যে এসেনশিয়াল ড্রাগ লিস্ট থাকলেই হলো, অনেক জায়গাতে থাকেই না। যেখানে থাকে সেখানে আপনি দেখতে হবে যে কি ড্রাগ, যেগুলো আপনার লিস্টের অংশ, যেগুলো এসেনশিয়াল মানে কি খুবই প্রয়োজনীয় অত্যাবশ্যক ড্রাগ, সেগুলোও হয়তো লিস্ট আছে কিন্তু আসলে সাপ্লাই আছে কিনা। এটা পারপাসটা কি? টু মেজার দ্য অ্যাভেবিলিটি at health facility of key drug recommended for the treatment of some common health problem. Prerequisite কি? A short list of 10 to 15 essential drug must be compiled that should always be available. তাহলে এটা ক্যালকুলেশন কিভাবে করব? Percentage calculated by dividing the number of specified product actually in the stock by the total number of drug on the checklist multiplied by 100. কারণ আপনি এরকম আসলো যে আপনাকে 10টা ওষুধ দিল আর আপনার এখানে আছে হচ্ছে টোটাল নাম্বার অফ ড্রাগ যত আছে চেকলিস্টে যতটুকু আছে 90টা থাকলো, তাহলে 10/90 ইন্টু 100, তাহলে ওইটাকে বলা হয়েছে আমাদের এই যে এসেনশিয়াল ড্রাগ গুলো এর মধ্যে আমাদের ধরেন এত পার্সেন্ট ড্রাগ আমাদের আসলে স্টকে আছে, সেটা আমরা মেজার করতে পারলাম। যদি ভালো হেলথ ফ্যাসিলিটি হয় তাহলে এটা 100% হবে, সবগুলা এসেনশিয়াল ড্রাগই এখানে থাকবে। ইন হেলথ সেন্টার ইন নাইজেরিয়া on average 62% of 14 key essential drugs are actually in the stock. তাহলে নাইজেরিয়াতে হেলথ ফ্যাসিলিটি বলছে যে ওখানে 14টা এসেনশিয়াল ড্রাগ আছে এবং সেটার মধ্যে 100টার মধ্যে 62টা সেন্টারে এরকম এই এসেনশিয়াল ড্রাগগুলো স্টকে পাওয়া গেছে। এটার এই দুইটার জন্য কিছু রিকোয়ার্ড টাস্ক আছে। রিকোয়ার্ড টাস্কগুলো কি? ডিটারমাইন whether a national essential drug list or local formulary exist, এটাকে আগে ডিটারমাইন করতে হবে। One sign that the concept of essential drug has been accepted in the development, dissemination, and use of national essential drug list, a local essential drug formulary or equivalent reference material on essential drugs, such as the drug information sheet. তাহলে আপনার সব দেশে কিন্তু এসেনশিয়াল ড্রাগ লিস্ট নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কিছু ড্রাগ ইনফরমেশন শীট যেটা একদম প্রিলিমিনারি ডাটা সেটা থাকলেও আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। The availability of such drug information is one cornerstone for rational prescribing. তাহলে এটাকে রাখতেই হবে। যে কোনো আন্ডার ডেভেলপ কান্ট্রিতে যদি একটা ইনফরমেশন শীট থাকে সেটাকে ভিত্তি করে আমরা সামনে আগাবো। In order to be most effective, information must be widely disseminated to all health facility to guide decision about the purchase, distribution, and therapeutic use of drug. The investigator should determine whether a national essential drug list, local formulary, or equivalent reference material exist, when this material underwent its most recent revision, and in what form it has been distributed to health facility. আগেই দেখতে হবে যে আমাদের একটা এসেনশিয়াল ড্রাগ লিস্ট আছে কিনা এবং সেটা রিসেন্টলি মানে আপডেট হচ্ছে কিনা। 100 বছর আগের লিস্ট দিয়ে কাজ হবে না, এটা আমাদের প্রতি 5 বছর পর পরই ট্রিটমেন্ট প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। এসেনশিয়াল ড্রাগ লিস্টের জন্য আপডেট করতে হবে। যেমন করোনার কারণে, কোভিডের কারণে যেগুলো মেডিসিনগুলো চলে আসছে সেগুলো কিন্তু কোভিড-19 2019 আগে আমাদের এসেনশিয়াল ড্রাগ লিস্টে ছিল না, কারণ সেগুলোকে নিয়ে আসতে হবে। এরকম বিভিন্ন ডিজিজ হচ্ছে, আবার কিছু ডিজিজ আপনার
আর হচ্ছে না অনেকদিন যাবত, মানে অলরেডি প্রিভেন্টিভ ভ্যাকসিন ট্যাকসিন চলে আসছে, সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা সেই রিলেটেড ড্রাগগুলোকে এসেনশিয়াল ড্রাগ লিস্ট থেকে আমরা ফেলে দিব, আবার যেগুলো নতুন নতুন ডিজিজ সেগুলোকে আমরা নিয়ে আসবো। To score this indicator in the field, data collector should ask the prescriber in each facility to produce an up-to-date copy of the list of formulary. তাহলে একটা up-to-date কপি রাখতে পারে, তারা এটাকে করতে পারে। তাহলে এখানে আমরা কিছু দেখলাম যে মডেল লিস্ট অফ দ্য কি ড্রাগ ফর টেস্টিং ড্রাগ অ্যাবিলিটি, যেমন আমরা ডায়রিয়ার ক্ষেত্রে অরাল রিহাইড্রেশন সল্ট এগুলো আছে কিনা, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে কোট্রাইমক্সাজল ট্যাবলেট যেমন সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিমের একটা কম্বিনেশন থাকে, বা প্রোকেন পেনিসিলিন ইনজেকশন থাকে কিনা, তারপর হচ্ছে পেডিয়াট্রিক প্যারাসিটামল ট্যাবলেট এগুলো আছে কিনা, ম্যালেরিয়ার ক্ষেত্রে ক্লোরোকুইন ট্যাবলেট আছে কিনা। এটা অনেক আগের লিস্টের জন্য এই ডিজিজগুলোকে এভাবে দেওয়া হয়েছে। অ্যানিমিয়ার ক্ষেত্রে ফেরাস সল্ট, ফলিক অ্যাসিড ট্যাবলেট থাকে কিনা, ওর্ম ইনফেস্টেশনের ক্ষেত্রে মেবেন্ডাজল, কৃমির ক্ষেত্রে মেবেন্ডাজল, অ্যালবেন্ডাজল এগুলো আছে কিনা, কনজাংটিভাইটিস চোখে যদি ইনফ্লামেশন হয় তাহলে কনজাংটিভাইটিস হলে টেট্রাসাইক্লিন আই অয়েনমেন্ট আছে কিনা, স্কিন ডিসইনফেকশনের ক্ষেত্রে আয়োডিন, জেনশিয়ান ভায়োলেট অর লোকাল অল্টারনেটিভ কিছু আছে কিনা, ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে বেঞ্জোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড যেটাকে আমরা বলি হুইটফিল্ড অয়েনমেন্ট বলি, এগুলো আছে কিনা, পেইনের ক্ষেত্রে অ্যাসিডাল স্যালিসাইলিক অ্যাসিড অর প্যারাসিটামল ট্যাবলেট আছে কিনা, তারপরে যে কিছু প্রোফাইলেক্টিক ড্রাগ ইউজ করতে পারি যেমন রেটিনল, ভিটামিন এ বা ফেরাস সল্ট, ফলিক অ্যাসিড ট্যাবলেট, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের এসেনশিয়াল ড্রাগের একটা লিস্ট বা একটা মডেল লিস্ট হতে পারে। এটা বিভিন্ন এরিয়াতে বিভিন্ন রকমের লিস্ট হতে পারে। আরেকটা করতে পারি, ডেভেলপ এ শর্ট লিস্ট অফ এসেনশিয়াল ড্রাগস টেস্ট দ্য অ্যাভেবিলিটি। এটা একটা আমরা নিজেরাও ডেভেলপ করতে পারি। এটা কি বলেছে, প্রেসক্রাইবার ক্যান অনলি ট্রিট পেশেন্ট in a rational way if essential drugs are available on a regular basis. One way of indicating the overall availability of essential drug is to identify a short list of specific drugs that are essential to treat common health problem. ধরেন আমাদের কমন হেলথ প্রবলেম কি কি হয়, জ্বর, ঠান্ডা, কাশি, তারপর হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা, এরকম কিছু প্রবলেম থাকে। সেই জন্য আমাদের কিছু কমন ড্রাগ তাদের লিস্টগুলো, তাদের ইন্ডিকেশন এবং তাদের অ্যাভেবিলিটি থাকতে হবে, যাতে করে ডক্টররা এগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে পারে। আর যদি মানে মোর সিভিয়ার হয়, যেমন কিডনি ডিজিজ বা হার্টের প্রবলেম, ব্রেইনের প্রবলেম, লাংসের প্রবলেম, ক্যান্সার, এরকম হলে তো আর এগুলো দিয়ে এগুলো ট্রিটমেন্ট হবে না, তখন সেক্ষেত্রে আমাদের যারা স্পেশালিস্ট তাদের কাছে যেতে হবে। তো সেটাই বলেছে, সাজেস্টেড লিস্ট অফ দ্য ড্রাগ দ্যাট মাইট বি ইউজড ফর দ্য পারপাস is presented in table. So investigator should modify this list or develop a new list to apply to a few important health problem in the local environment. Data collector will then check the drugs on this list for availability in the facility. For these purposes of this indicator, brand name and generic drugs are chemically equivalent, and the presence of any such chemically equivalent form of the listed drug should therefore be counted. If there are questions about whether or not a particular drug qualifies, data collector should be trained to record question on the facility summary form to show that a final decision can be made by the principal investigator. যদি কোনো রকম অ্যাম্বিগুইটি থাকে যে না আসলে এই ড্রাগটাকে এসেনশিয়াল ড্রাগ লিস্টে আমরা ইনক্লুড করব কিনা, তখন ডাটা কালেক্টররা সেখানে ইনস্ট্যান্ট ডিসিশন না দিয়ে তারা একটা কোশ্চেন মার্ক করে নিয়ে আসবে, যাতে করে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যে ফার্মাসিস্ট বা যে এই বিষয়ে এক্সপার্ট, সে তখন একটা ডিসিশন দিতে পারবে। The quantity in stock should not be considered. Even if only one bottle or few tablets are available, the drug should be recorded as being in stock. তাহলে আমাদের যদি মনে যদি একটা ওষুধ থাকে, এক বোতল সিরাপও থাকে, তাহলে বলতে হবে যে আসলে স্টকে আছে। কিন্তু যদি বলি যে নাই, তাহলে সেটা হবে না। অতএব সেই ক্ষেত্রে এটাকে এইভাবে মেজার করতে হবে, স্টকে আছে কিনা স্টকে নাই। যদি একটাও থাকে তাহলে আমরা বলবো যে হ্যাঁ সেটা এখন স্টকে অ্যাভেলেবল আছে। আচ্ছা, আজকে আমরা আর বেশি না পড়ি, কারণ এরপরে থেকে আমরা স্টাডি ডিজাইন এবং স্যাম্পল সাইজ সম্পর্কে পড়ব। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো থাকেন।